হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম ফার্মাকোলজি লেসন 5 নিয়ে। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপে আমি আসলাম। তো এর আগে লেসন 4-এর দুটো পার্ট ছিল, পার্ট 1 এবং পার্ট 2। এটা তোমরা আসলে খুব একটা গুরুত্ব সহকারে দেখোনি, কিন্তু তোমাদের দেখতে হবে, দেখা উচিত। তা না হলে লেসন 5টাও একটু ডিফিকাল্ট হবে, কারণ ফার্মাকোলজি হচ্ছে একটার সাথে আর একটা লেসনের কিন্তু একটা লিঙ্ক রয়েছে। তো যাই হোক, আমরা লেসন 5-এ চলে আসি। যেহেতু সময় এসছে লেসন 5 দেওয়ার, আমি লেসন 5 আপলোড করে দেবো আজকে। তো আমরা প্রথমেই শুরু করি অ্যান্টিপাইরেটিক্স এবং NSAID নিয়ে। তো নামে অ্যান্টিপাইরেটিক্স মানে হচ্ছে টেম্পারেচার বা ফিভারের এগেনস্টে যে ড্রাগগুলো কাজ করে, আর NSAIDর অর্থ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। তো চলো আমরা একটু দেখে আসি যে আসলে এই দুটো বিষয় কী। প্রথমে যদি বলি অ্যান্টিপাইরেটিক সম্পর্কে, তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেনি মেডিকেশনস হ্যাভ অ্যান্টিপাইরেটিক এফেক্টস দ্যাট আর ইউজফুল ফর ফিভার। অর্থাৎ জ্বর কমানোর জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলোকেই বলা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্টিপাইরেটিক্স যে ড্রাগ বা মেডিসিন যেগুলো আমরা ইউজ করি, এগুলো কিন্তু আসলে অসুখের বেসিক ট্রিটমেন্ট নয়। এগুলো দিয়ে শুধু জ্বরটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বেসিক যে প্রবলেমটা সেটা ডায়াগনোসিস করে তারপরে রাইট ট্রিটমেন্টটা দিতে হবে। তো এখানে দেখি আমরা NSAID গ্রুপের যে সমস্ত ড্রাগগুলো এখানে রয়েছে সেগুলো হচ্ছে আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, কিটোপ্রোফেন, অ্যাসপিরিন আর রিলেটেড স্যালিসাইলেটস অন্যান্য যেগুলো রয়েছে। আর প্যারাসিটামলকে দেখো, প্যারাসিটামলও কিন্তু অ্যান্টিপাইরেটিক এবং খুব বেশি ব্যবহৃত হয় অ্যান্টিপাইরেটিক হিসাবে, বাট এটাকে একটা আলাদা গ্রুপে রাখা হয়েছে। প্যারাসিটামলের আর একটা নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। তো প্যারাসিটামলকে কেন NSAIDর মধ্যে ফেলা হয়নি সেটা আমরা একটু দেখি। এখানে দেখো বলা হচ্ছে প্যারাসিটামল ইজ জেনারেলি নট কনসিডার্ড অ্যাজ অ্যান NSAID বিকজ ইট হ্যাজ অনলি মাইনর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। অর্থাৎ এর যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি রয়েছে প্যারাসিটামলে সেটা খুবই মাইনর, যার কারণে একে NSAIDর মধ্যে ফেলা হয়নি। একে স্ট্রেইট ফরওয়ার্ড বলা হচ্ছে এটা একটা অ্যান্টিপাইরেটিক ড্রাগ। ইট ইজ জেনারেলি সেফ অ্যাট রিকমেন্ডেড ডোজেস, এবং এটাও বলা হচ্ছে যে এটা অন্যান্য যে সমস্ত অ্যান্টিপাইরেটিক ড্রাগ রয়েছে সেগুলোর তুলনায় সেফ, এবং এর সর্বোচ্চ একজন অ্যাডাল্ট মানুষ সর্বোচ্চ 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল কনজিউম করতে পারে, অর্থাৎ 8টা ট্যাবলেট। এবং এর থেকে যদি বেশি ডোজ কেউ নেয় সেক্ষেত্রে কিন্তু লিভার ফেলিওর বা এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। এবং এখানে দেখা আরেকটা জিনিস বলা হচ্ছে ইট অ্যাপিয়ার্স টু বি সেফ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড হোয়েন ব্রেস্ট ফিডিং। অর্থাৎ একটা মা যখন প্রেগনেন্ট থাকে এবং ব্রেস্ট ফিডিং করায় তখনও কিন্তু প্যারাসিটামল সেফ। তো সব দিক থেকে যদি আমরা চিন্তা করি এটাকে মাইল্ড অ্যানালজেসিক অথবা অ্যান্টিপাইরেটিক হিসেবে ট্রিট করা যেতে পারে, বাট ইট ইজ নট NSAID। প্যারাসিটামল ইজ নট NSAID, এটা কিন্তু আবারও আমি বলছি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ক্লিনিক্যাল ইউজ অফ প্যারাসিটামল। কোথায় কোথায় আমরা প্যারাসিটামল নর্মালি ইউজ করি? প্রথমেই সবচেয়ে বেশি ব্যবহার যেখানে হয় সেটা হচ্ছে ফিভার, তারপর মাথা ব্যথা বা হেডেক, আর্থ্রাইটিস অর্থাৎ জয়েন্টে যদি কোনো পেইন হয় সেটা, পোস্ট অপারেটিভ পেইন, কিছু কিছু ছোটোখাটো মাইনর অপারেশনের যে পেইন হয় সেগুলোতে আমরা ইউজ করি। জয়েন্ট পেইন, জয়েন্টে ব্যথা হলে সেগুলোতে আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি। আচ্ছা, ইন্ডিকেশন অফ প্যারাসিটামল, এখানে দেখি ফিব্রাইল কন্ডিশন অর্থাৎ জ্বরের মতো কোনো যদি কন্ডিশন থাকে সেখানে আমরা ইউজ করি। মাস্কুলোস্কেলিটাল পেইন সেখানে ব্যবহার করি। হেডেকে ইউজ করি। টুথ্যাক, ডিসমেনোরিয়া, এই জায়গাগুলোতে আমরা প্যারাসিটামল ব্যবহার করি। তো প্রথমে বলছি ক্লিনিক্যাল ইউজেস, এরপরে বলছি ইন্ডিকেশন। ক্লিনিক্যাল ইউজ বলতে ক্লিনিক্যালি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর ইন্ডিকেশন হচ্ছে কোন কোন ক্ষেত্রে একে বলা হচ্ছে যে প্যারাসিটামল ইউজ করা উচিত। অ্যাডভার্স এফেক্টে চলে আসি। প্যারাসিটামল আসলে সব ড্রাগেরই অ্যাডভার্স এফেক্ট থাকে। তো সকলের শরীরে যে সব ড্রাগ ওয়েল টলারেটেড হবে এমন ভাবার কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে কী হতে পারে? স্কিন র্যাশ হতে পারে, অ্যালার্জি হতে পারে, ক্রনিক রেনাল ডিজিজ হতে পারে, আর হেপাটোটক্সিসিটি হতে পারে যদি ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ইন্ডোমেথাসিনে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি ইন্ডোমেথাসিনের? স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট দ্যান অ্যাসপিরিন। একে বলা হচ্ছে অ্যাসপিরিনের থেকে স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট রয়েছে ইন্ডোমেথাসিনের। তারপরে অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে, অ্যানালজেসিক হিসেবে কাজ করে,
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে র্যাপিড অ্যাবজর্পশন ফ্রম দ্য জিআইটি, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়। কখন কখন আমরা ইন্ডোমিথাসিন ইউজ করব? দেখো, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং অ্যাকিউট গাউটে। আর কন্ট্রাইন্ডিকেশন কী কী ইন্ডোমিথাসিনের? প্রেগনেন্সি, নার্সিং মাদার, তারপরে চিলড্রেন, রেনাল ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এপিলেপসি, এই সমস্ত ক্ষেত্রে ইন্ডোমিথাসিন দেওয়া যাবে না। এখন অ্যাডভার্স এফেক্ট কী কী হয়? ইন্ডোমিথাসিন খেলে কী কী প্রবলেম হতে পারে? জিআইটিতে কী হতে পারে? আলসারেশন হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিজিনেস, ভার্টাইগো, কনফিউশন। হাইপার সেন্সিটিভিটি হতেই পারে যে কোনো ড্রাগের ক্ষেত্রেই। হেমাটোলজিক্যাল, অর্থাৎ রক্তে কী কী ধরনের সমস্যা হতে পারে? নিউট্রোপেনিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। আবারও বলছি, কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় দেওয়া যাবে না? প্রেগনেন্সি, নার্সিং মাদার, চিলড্রেন, রেনাল ডিসঅর্ডার, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এপিলেপসি, এই সমস্ত কন্ডিশনে ইন্ডোমিথাসিন দেওয়া যাবে না। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মোস্ট কমন জিআইটিতে যেটা হয়, গ্যাস্ট্রিক আলসারেশন হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিজিনেস, ভার্টাইগো, কনফিউশন। হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে র্যাশ, ইচিং, এগুলো হতে পারে। হিমাটোলজিক্যাল, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। এরপরে আমরা চলে আসি অ্যাসপিরিন। অ্যাসপিরিন দেখো, নন ওপিওয়েড অ্যানালজেসিক, এটা নন ওপিওয়েড অ্যানালজেসিক। অ্যাসপিরিন ইজ দ্য ইনিশিয়াল ড্রাগ অফ চয়েস ফর ট্রিটিং দ্য মেজরিটি অফ আর্টিকুলার অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। অর্থাৎ কারো যদি আর্থ্রাইটিস থাকে এবং মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার থাকে, ইনিশিয়ালি আমরা অ্যাসপিরিন চুজ করি। যদিও অ্যাসপিরিনের ইউজটা ইদানিং অনেকটা কমে এসছে, এটা আমরা মূলত এখন ব্লাড থিনার হিসেবে বেশি ব্যবহার করা হয়। পেইনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার এখন করা হচ্ছে না। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা দেখি। দ্য প্রিন্সিপাল এফেক্টস অফ অ্যাসপিরিন আর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনস, অ্যানালজেসিক অ্যাকশনস, অ্যান্টিপ্যারেটিক অ্যাকশনস, অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যাকশনস, অর্থাৎ প্ল্যাটিলেট এগ্রিগেশনটাকেও প্রিভেন্ট করে। সেক্ষেত্রে অ্যাসপিরিনের ব্যবহারটা এই অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যাকশন হিসাবে কিন্তু খুবই ভালো। তবে এখানে একটা জিনিস উল্লেখ করি আমি, সেটা হচ্ছে যে কারো যদি ডেঙ্গি ফিভার হয়, তার কিন্তু প্ল্যাটিলেট কাউন্ট এমনিই কমে যায়। তো সেক্ষেত্রে যদি অ্যাসপিরিন জাতীয় ড্রাগ ইউজ করা হয়, তার প্রবলেম কিন্তু আরও বেড়ে যাবে, ব্লিডিং টেন্ডেন্সি বাড়বে। এই জন্য বর্তমানে যারা তোমরা ঢাকায় আছো বা ঢাকা থেকে ট্রাভেল করে এদিকে এসেছো, বা যদি বিন্দুমাত্র মনে হয় যে এটা একটা ডেঙ্গি কেস, সেক্ষেত্রে কখনোই আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করব না। অনলি প্যারাসিটামলটা আমরা ইউজ করবো অ্যান্টিপাইরেটিক হিসাবে, আদার কোনো ড্রাগ ইউজ করব না। ইন্ডিকেশন কী কী? টু রিলিভ মাইল্ড টু মডারেট পেইন, হেডএক, ডিসমেনোরিয়া, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাকিউট রিউমেটয়েড ফিভার, রিউমেটিক ফিভার, রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং ট্রিটমেন্ট অফ মাইগ্রেইন। কন্ট্রাইন্ডিকেশন কী কী? প্রি এক্সিস্টিং আলসার, অর্থাৎ কারো যদি জিআই আলসার থাকে তাকে এটা দেওয়া যাবে না। হেপাটিক এবং রেনাল ডিজিজ থাকলে তাকেও দেওয়া যাবে না। প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। এবং যদি কোনো হাইপার সেন্সিটিভিটি থাকে, যে অ্যাসপিরিন খেয়ে অতীতে তার প্রবলেম হয়েছিল, সেক্ষেত্রেও দেওয়া যাবে না। আচ্ছা, এখানে এরপরে আমরা দেখি অ্যাডভার্স এফেক্ট অফ অ্যাসপিরিন: গ্যাস্ট্রিক অ্যান্ড ডিওডেনাল আলসারেশন, ইম্পায়ার্ড ক্লটিং, হেপাটিক অ্যান্ড রেনাল ড্যামেজ, টিনিটাস, ডিফনেস, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এগুলো সব অ্যাডভার্স এফেক্ট রয়েছে। এরপরে চলে আসি আমরা আইবুপ্রোফেন। এটা খুব বহুল ব্যবহৃত ড্রাগ। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি? এখানে দেখো, পোটেন্ট অ্যানালজেসিক দেন অ্যাসপিরিন। অ্যাসপিরিন অথবা প্যারাসিটামল থেকে আরও ভালো অ্যানালজেসিক হিসাবে সে কাজ করে, অথবা ব্যথানাশক হিসাবে কাজ করে। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন রয়েছে, অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যাকশন রয়েছে। তার মানে 3 ধরনের কাজ সে করে। একটা কি? পোটেন্ট অ্যানালজেসিক, 2 নম্বর কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এবং 3 নম্বর হচ্ছে অ্যান্টিপ্ল্যাটিলেট। এই 3 ধরনের কাজই সে করে। ইন্ডিকেশন অফ আইবুপ্রোফেন কখন আমরা দিব? রিউমেটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে। কন্ট্রাইন্ডিকেশন সেম অ্যাসপিরিনের যেরকম অ্যাডভার্স ইভেন্ট কন্ট্রাইন্ডিকেশন, আইবুপ্রোফেনের ক্ষেত্রেও এটা সেম। এরপরে চলে আসি আমরা ডাইক্লোফেনাক। এই ওষুধটা অনেক পুরাতন একটা ওষুধ এবং প্রচুর পরিমাণে ব্যবহৃত, অতীতেও হতো, এখনও হচ্ছে। এবং এই ওষুধ ব্যবহারের ফলে অনেক প্রবলেমও তৈরি হয়েছে। অনেকের জিআই আলসারেশন অনেক বেড়ে গেছে, অনেকের পারফোরেশন পর্যন্ত হয়ে গেছে। সো এটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এখন আমরা চলে আসি আলোচনায়। পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, পোটেন্ট অ্যানালজেসিক অ্যাকশন, পোটেন্ট অ্যান্টিপাইরেটিক অ্যাকশন। কীভাবে কাজ করে? ডাইক্লোফেনাক ইজ এ পোটেন্ট ইনহিবিটর অফ সাইক্লোঅক্সিজেনাস এনজাইম, দেয়ারবাই ইনহিবিটস দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন। অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটাকে সে ইনহিবিট করে,
যার ফলে গিয়ে এটা ব্যথানাশক হিসাবে কাজ করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। ইন্ডিকেশন কি? রিমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে, ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, এই সবগুলো ক্ষেত্রেই আমরা ডাইক্লোফেনাককে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অ্যানালজেসিক। অ্যানালজেসিক আমরা এতক্ষণ কিন্তু পড়লাম হচ্ছে অ্যান্টিপাইরেটিক। তো অ্যানালজেসিক কী জিনিস? যেই ড্রাগ ব্যবহার করলে ব্যথা কমে যায় তাকে আমরা বলি অ্যানালজেসিক। অ্যান অ্যানালজেসিক or painkiller is any number of the group of drugs used to achieve analgesia, অর্থাৎ ব্যথা কমানোর জন্য যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি সেই ড্রাগগুলোকেই আমরা অ্যানালজেসিক বলতে পারি। ক্লাসিফিকেশন অফ অ্যানালজেসিক, এখানে দেখো তিনটা গ্রুপে আমরা ক্লাসিফাই করেছি। একটা হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক, একটা নন ওপিওয়েড আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যানালজেসিক, একটা অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক, এখানে অ্যান্টি কনভালসেন্টস যে ড্রাগগুলো সেগুলো। ওপিওয়েডের মধ্যে দেখো কী কী আছে? অবটেইন from ripened seeds of Papaver somniferum, মানে পপি গাছ থেকে এটা আসলে উৎপত্তি। ন্যাচারাল ওপিওয়েডের মধ্যে মরফিন, কোডেইন, থিবেইন আর হচ্ছে পেপাভেরাইন বা পেপাভেরিনও বলে অনেকে। সেমি সিনথেটিক ওপিওয়েডের মধ্যে প্যাথিডিন, ফেন্টানিল, মেথাডন, ট্রামাডল এবং হেরোইন, এগুলো হচ্ছে সেমি সিনথেটিক ওপিওয়েড। তো ট্রামাডলটা বেশ ব্যবহৃত হয় এখন, প্যাথিডিন তো প্রচুর ইউজ হয়, এটা তোমরা জানোই। আর খুব বেশি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু এই জিনিসগুলো জানলেই হবে। আর কেউ যদি ফার্মাকোলজিতে ক্যারিয়ার তৈরি করতে চাও তার জন্য আসলে অনেক বড় জার্নি, সেটার জন্য আরও লেখাপড়া করতে হবে। তো ওপিওয়েড অ্যান্টাগনিস্ট, অর্থাৎ কেউ যদি এই জাতীয় ড্রাগগুলো খেয়ে ফেলে বেশি বা ওভারডোজ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা ন্যালেক্সন ইউজ করি বা ন্যালট্রেক্সন ইউজ করি। মেকানিজম অফ অ্যাকশন অফ ওপিওয়েড, ওপিওয়েড কীভাবে কাজ করে? মরফিনের কথা যদি বলি, মরফিন বাইন্ডস টু ওপিওয়েড রিসেপ্টর ইন প্রি সাইনাপটিক নার্ভ টার্মিনাল। ক্লোজার অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দাস ডিক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স, অর্থাৎ ক্যালসিয়াম ভিতরে ঢোকাটা সে কমিয়ে দেয়। তার কারণে কি হয়? মাসেল রিল্যাক্সেশন হয়, ইনহিবিশন অ্যান্ড রিলিজ অফ নিউরোট্রান্সমিটার এন্ড পেইন ট্রান্সমিশন ইজ ইনহিবিটেড। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাস্কুলার, রেক্টাল সাপোজিটরি, ইন্ট্রানেজাল, বাক্কাল, ট্রান্সমিউকোজাল। ক্লিনিক্যাল ইউজ অফ মরফিন কোথায় কোথায় ইউজ করবো? পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া, লেবার পেইন, ক্যান্সার পেইন, অ্যাকিউট পালমোনারি ইডিমা, কাফ সাপ্রেশন, অ্যানাস্থেসিয়া অ্যান্ড সেডেশন। কন্ট্রাইন্ডিকেশন কোথায় ইউজ করবো না? কোনো পেশেন্টের যদি হেড ইঞ্জুরি থাকে, অর্থাৎ লেভেল অফ কনসেন্ট্রেশনে যদি প্রবলেম থাকে, প্রেগনেন্সিতে ইউজ করবো না। ইম্পায়ার্ড লাং ফাংশন যদি খারাপ থাকে সেটা আমরা ব্যবহার করবো না। হেপাটিক ফেলিওর, রেনাল ফেলিওর, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এগুলো যদি থাকে তখন আমরা মরফিন ইউজ করবো না। অ্যাডভার্স এফেক্টস অফ মরফিন: রেসপিরেটরি ডিপ্রেশন, নসিয়া, ভমিটিং, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, হাইপোটেনশন, অ্যাডিকশন, ওপিওয়েড পয়জনিং, এগুলো সবই অ্যাডভার্স এফেক্ট। ট্রিটমেন্ট অফ ওপিওয়েড পয়জনিং: যদি ওপিওয়েড পয়জনিং হয়ে যায় ওভারডোজের কারণে বা ইচ্ছাকৃতভাবে যে কোনো কারণে যদি হয়ে যায় ওপিওয়েড পয়জনিং, তখন কী হবে? প্রথম কথা হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন। হসপিটালে কী হয়? স্টমাক ওয়াশ দেওয়া হয়, অ্যান্টিডোট দেওয়া হয়। অ্যান্টিডোটের কাজ কি? ঠিক ওপিওয়েড যে কাজটা করে, অ্যান্টিডোট গিয়ে তার অপোজিট কাজটা করে। আচ্ছা, এরপর চলে আসো এপিডুরাল অ্যান্ড ইম্প্যাক্ট অন লিভার। এপিডুরাল বিষয়টা এখানে দেখো, আমি এই বিষয়টা এখানে টেনে এনেছি, যারা তোমরা মিডওয়াইফারিতে আছো তাদের জন্য এটা জানা জরুরি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এটা ব্যবহার হচ্ছে, যদিও বাংলাদেশে আমরা সেভাবে ব্যবহার করছি না। আচ্ছা, এখানে দেখি একটু। লো সার্টেনিটি এভিডেন্স সাজেস্ট দ্যাট এপিডুরাল অ্যানাস্থেসিয়া মে রিডিউস পেইন স্কোরস ইন ওমেন ডিউরিং লেবার কম্পেয়ার্ড উইথ প্যারেন্টাল ওপিওয়েড অ্যানাস্থেসিয়া। অর্থাৎ এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে পেইন রিলিফটা যে পরিমাণ হয়, প্যারেন্টাল রুটে যদি ওপিওয়েড অ্যানালজেসিয়া দেওয়ার চেষ্টা করি সেটা থেকে এপিডুরালটা বেটার রেজাল্ট পাওয়া যায়। লো সার্টেনিটি এভিডেন্স সাজেস্ট দ্যাট ওমেন হু রিসিভ এপিডুরাল মে বি মোর লাইকলি দ্যান দোজ রিসিভিং ওপিওয়েডস টু রেট পেইন রিলিফ
অ্যাজ এক্সেলেন্ট, অর্থাৎ যদি এপিডুরাল ওপিওয়েড আমরা ইউজ করি তাহলে পেইন রিলিফের ক্ষেত্রে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা নিয়ে আমি খুব বেশি কথা বলছি না, এটা যারা তোমরা মিডওয়াইফারিতে লেখাপড়া করছো তাদের জন্য জরুরি, তারা একটু এই জায়গাগুলো দেখে নিও। আচ্ছা, এখানে একটু কথা বলার আছে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আর নাম্বার অফ ড্রাগস or class that reduce pain, decrease fever, prevent blood clots and in higher doses decrease inflammation। যদি ডোজটা বাড়িয়ে দিই ইনফ্লামেশনটা সে কমাবে। মেকানিজম অফ অ্যাকশন কী কী? সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম যেটা আছে সেটাকে অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে। In the cells, these enzymes are involved in synthesis of key biological mediators, namely prostaglandin, which are involved in inflammation and thromboxanes formation। এখন এই মেকানিজমটাই আমরা একটু আগেও দেখে এসেছি, এই মেকানিজমের মাধ্যমেই এনএসএআইডিগুলো কাজ করে, এই কাজগুলো আমরা একটু আগে দেখে এসেছি, এটা আমি আর রিপিটেশনে যাচ্ছি না। ক্লিনিক্যাল ইউজ কি? দেখো, এনএসএআইডির একটু আগে আমরা দেখেছি কিভাবে অ্যাসপিরিন কাজ করে, কিভাবে ডাইক্লোফেন কাজ করে, কিভাবে আইবুপ্রোফেন কাজ করে, এই সেম জিনিসই এখানে রয়েছে। এবং ক্লিনিক্যাল ইউজ, অ্যাডভার্স এফেক্ট, এগুলো সেম। কন্ট্রাইন্ডিকেশন কি? রেনাল ইনসাফিসিয়েন্সি, পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, কোনো ব্লিডিং যদি থাকে, হাইপার সেন্সিটিভিটি। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা একটু এই লেকচারগুলো দেখো, কারণ এগুলো জমে জমে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, তখন তোমাদের জন্য সমস্যা হবে। তো সকলে ভালো থাকবে, গুড নাইট।